গুড মর্নিং। কিরে, তোর এখনো ঘুম থেকে উঠিসনি? উঠে পড়, দেখ অনেক বেলা হয়ে গেছে। উদয়, ওঠ ভাই। গুড মর্নিং। তুই এত তাড়াতাড়ি উঠে পড়লি? তাড়াতাড়ি? বাইরের দিকে তাকিয়ে দেখ, খটখট করছে রোদ্দুর। এই বাইরে রিমলির জ্বর কমেছে? সারা রাত জ্বর ছিল, তবে ওই ভোরের দিকে একটু কমেছে। আসলে ওই সারা রাত আমি জল পটি দিয়ে দিয়ে একটু জ্বরটা কমিয়েছি, তারপর ঘুমাতে পেরেছে ভোরের দিকে। দেখ কিরকম অবরে ঘুমাচ্ছে এখন। অবশ্য ডক্টর মিত্র তো বললো মানে জ্বর আসাটা এখন স্বাভাবিক, কারণ ইনফেকশনটা তো পুরোপুরি এখনো ভেতর থেকে সেরে ওঠেনি। তাই পরম ছাড়, ওকে আর ডাকিস না এখন, ও আর একটু ঘুমুক। হ্যাঁ একদমই, ও আর একটু রেস্ট নিক। শোন, ততক্ষণ আমরা কাজ করি, আমরা ব্রেকফাস্টটা তৈরি করে ফেলি। চল তাই করি। হ্যালো, কেমন আছো উদয়? আশা করি ভালোই আছো। আমাকে ছাড়া তো তোমার ভালো থাকারই কথা, তাই না? বরং আমার ফোনটা পেয়ে তুমি বোধহয় অস্বস্তিতে পড়ে গেলে। দেখো উদয়, দেখো আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। যে উদয়কে আমি ভালোবাসতাম, যে উদয় আমাকে না দেখে এক মুহূর্তও থাকতে পারতো না, আজ সেই উদয় আমাকে বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছে না, চুপ করে আছে। আচ্ছা উদয়, একটা কথা বলবে আমাকে? আগে কখনো আমাদের সাথে এরকমটা শ্রীজা, শ্রীজা তুমি আমায় ভুল বুঝছো। আমি ঠিক ভুল তো অনেক দূরের কথা উদয়। ঠিক ভুল বোঝার জন্য সময় লাগে, আর সেই বোঝার সুযোগটুকুই তো তুমি আমাকে দিচ্ছ না উদয়। তুমি তো আমায় কথা দিয়েছিলে যে আর কোনোদিনও আমাকে অভিযোগ করার সুযোগ দেবে না, তাহলে কোথায় গেল সেসব কথা উদয়? শ্রীজা, তুমি কাঁদছো কেন? প্লিজ কেঁদো না শ্রীজা। শ্রীজা, তুমি একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। 12 বছর, 12টা বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছি। কবে তুমি ফিরবে বিদেশ থেকে, সেই আশা নিয়ে আমি এতগুলো বছর বসেছিলাম। তুমি বিদেশ থেকে ফিরে তো এলে, কিন্তু আমরা একসাথে সময় আর পাচ্ছি কোথায় বলো? আচ্ছা তোমার একটু সময় তোমাকে একান্ত করে আমার নিজের করে পেতে আমি কি এতটুকু ডিজার্ভ করি না? হ্যাঁ উদয়, আচ্ছা আমি যদি ডিজার্ভ নাই করি তাহলে তুমি আমাকে এরকম মিথ্যে স্বপ্ন কেন দেখিয়েছো উদয়? কেন একটু বলবে প্লিজ? শ্রীজা, তুমি কি পুরোটাই ভুল বুঝছো? একবার আমার কথাটা শোনো। তোমার আর কোন কথাটা শুনবো উদয়? আর কোন কথাটা শোনা বাকি আছে? আচ্ছা আমাকে একটা কথা বলবে প্লিজ, এখন ঠিক আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? শ্রীজা প্লিজ লিসেন টু মি। আমি খুব শিগগিরই বাড়ি ফিরে আসবো। রিমলি অলমোস্ট সুস্থ হয়ে উঠেছে, আর রিমলি সুস্থ হয়ে উঠলে আমার দায়িত্ব শেষ হয়ে যাবে। শুধু আমার আরেকটু সময় দরকার শ্রীজা। ইন্দ্র, তুমি রিমলির ঘরে কি করছো?
মেয়েটার উপর কয়েকটা দিনে খুব মায়া পড়ে গেছে গো সৌমিলি। ওরকম ভালো মানুষ মেয়েটার জন্য যে আমাদের পরিবারে এত কিছু ঘটে যাবে ভাবতে পারিনি। আচ্ছা ইন্দ্র, যা হয়েছে তার জন্য তুমি রিমলিকে তাই বলে মনে করো? না সৌমিলি, আমি কাউকে দোষ দিচ্ছি না। আমার শুধু এই প্রেজেন্ট সিচুয়েশনটা পছন্দ হচ্ছে না। উদয়ের সাথে মমের সম্পর্ক, সৃজার সাথে উদয়ের সম্পর্ক সব যেন কেমন ঘেটে গেছে। সব আমাদের পরিবারে সেই হাসি খুশি ব্যাপারটাই আর নেই। সব সময় ভিতরে ভিতরে একটা চাপা টেনশন, অশান্তি। সৌমিলি, তুমি খুব ভালো করে জানো আমি একজন নির্বিবাদী মানুষ। আর শুধুমাত্র যাতে কোনো ঝামেলা না হয়, আমি স্বেচ্ছায় নিজের স্বপ্নকে কিন্তু বিসর্জন দিয়েছিলাম, শুধুমাত্র মম যাতে ভালো থাকে। আমাদের গোটা পরিবারের ভালো লাগাটা, ভালো থাকাটা যার উপর ডিপেন্ড করছে, সে যদি শান্তি না পায় আমরা কখনো শান্তি পেতে পারি না সৌমিলি। আজ যে কারণেই হোক আমাদের ফ্যামিলির এই ব্যালেন্সটা কিন্তু বিগড়েছে, আর সেটাই আমাকে ভাবাচ্ছে। বড়দা ভাই, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, এটার দরকার ছিল। কেন বারবার ও সৃজা, আসলে সকাল থেকে এমন যাচ্ছে না এমন চলছে যে আমার মাথাটা একটু গরম হয়ে আছে, তাই। হ্যাঁ হ্যাঁ বলো, তুমি যেন কি বলছিলে? দেখো দেখো, সরি তো আমার বলা উচিত, তুমি এতবার সরি আমায় বলো না। আসলে আন্টি কি বলো তো, আমি তোমাকে যা যা বলেছি, যে ব্যবহারটা আমি তোমায় দিয়েছি, সেটা আমি কোনোটাই মিন করতে চাইনি। প্লিজ ট্রাস্ট মি। আসলে উদয়ের ওই খবরটা শোনার পর থেকে আমার জাস্ট মাথা ঠিক নেই, আমি আমার নিজের মধ্যেই নেই আন্টি। আমায় কিচ্ছু বোঝাতে হবে না সৃজা, আমি জানি তুমি আমার ছেলেকে কতটা ভালোবাসো। আমি জানি তুমি কেন এতটা উত্তেজিত হয়ে আছো। দেখো, আমি তোমার জায়গা থাকলে আমিও ঠিক এটাই করতাম। বরং সরি তো আমার বলা উচিত। মা হয়ে আমি আমার ছেলেকে এখনো বাড়ি ফিরিয়ে আনতে পারলাম না। একটা গ্রামের মেয়ের কাছে তানিশা মুখার্জি হেরে গেল। এই হার আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। উদয়, সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই বরং, কিচ্ছু ঠিক নেই। রিমলিকে সুস্থ করে তুলতে গিয়ে আমি বোধহয় আমার কাছের মানুষগুলোকে আরো বেশি করে কষ্ট দিয়ে ফেললাম বরং। ওরা সবাই আমায় ভুল বুঝছে বরং, কিন্তু একবারও বুঝতে চাইছে না যে রিমলিকে এই মুহূর্তে সুস্থ করে তোলাটা আমার প্রাথমিক কর্তব্যের মধ্যে পড়ে। এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না বরং, আমার কিচ্ছু করার ছিল না। যে যা ভাবছে ভাবুক, আমি তোকে বলছি, তুই যেটা করছিস একদম ঠিক করছিস। তুই তোর মনের কথা শুনছিস উদয়। উদয়, রিমলির কাছাকাছি যেতে গেলে তোকে সৃজাকে দূরে ঠেলতেই হবে, আর তোকেই সৃজাকে সেটা বোঝাতে হবে। ভুলে যাস না উদয়, রিমলি তো স্ত্রী। সব জেনে শুনে না জানার ভান করিস না পরম। তুই ভালোভাবেই জানিস রিমলি আমার স্ত্রী নয়। আমি যা করেছি আর এখনো যা করছি সবই আমার দায়বদ্ধতা থেকে, আর ভবিষ্যতে আমি তাই করব। আমার হবু শ্রী সৃজা, আর তার থেকেও বড় কথা,
আমি সৃজাকে ভালোবাসি পরম। রিমলিকে নিয়ে উদয়ের সাথে মমের এই অশান্তি, আর দিনের পর দিন উদয়ের বাড়ি না ফেরা, এটা তোর ভালো বলে মনে হয় কই না? দেখ কই না, রিমলিকে আমিও খুব স্নেহ করি, আমি চাই যাতে ও বাড়িতে ফিরে আসুক। কিন্তু রিমলি এই বাড়িতে আসার জন্য এই বাড়ির স্বাভাবিক সমতা বিগড়েছে, সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রত্যেকটা বাড়ির একটা তার স্বাভাবিক নিয়ম হয়, আর আমাদের বাড়ি চলে মমের নিয়মে। উদয় রিমলিকে বিয়ে করে আসার পর সেই নিয়মটা কিন্তু ভেঙেছে, আর সেই জন্যই এত অশান্তি, এই গুমোট আবহাওয়া। গুমোট আবহাওয়া কেটে যাবে ইন্দ্র, আবার সব সুন্দর হয়ে যাবে। তুমি দেখো, দিনের পর দিন এই নিয়ম কাউকে না কাউকে তো ভাঙতে হতোই, এটা তো দরকার ছিল। পারিবারিক সমতা বজায় রাখার জন্য দীর্ঘদিন ধরে যখন একই জায়গায় একই নিয়ম চলতে থাকে না, তখন সে নিয়মের শ্যাওলা পড়ে যায় বর্দা। আর যেটা আমাদের বাড়িতে হয়েছে, আর রিমলি সেই মানুষ যার হাত ধরে পুরনো সমস্ত নিয়ম ভেঙে আমরা নতুনের স্বপ্ন দেখার চেষ্টা করছি। এটাই বা কম কিসের রে? সত্যি কথা ইন্দ্র, আর তুমি শুধুমাত্র এই অশান্তির ভয় জীবনের সব থেকে মূল্যবান জিনিসগুলো হারিয়েছো ইন্দ্র। কিন্তু উদয় সেই ভয়টা পায়নি। উদয় মমের মুখের ওপর সত্যি কথা বলার সাহসটা রেখেছে ইন্দ্র। এতে সাময়িক ভুল বোঝাবুঝি অশান্তি হলো, উদয়কে কোনো আক্ষেপ নিয়ে বাঁচতে হবে না ইন্দ্র। বর্দা ভাই, এই মুহূর্তে দাঁড়িয়ে রিমলির আর দাদা ভাইয়ের আমাদেরকে খুব প্রয়োজন। আমাদের উচিত জানিস তো ওদের পাশে থাকা। আর ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না ইন্দ্র। আমরা আমাদের মতো করে ওদের পাশে দাঁড়াতে পারি না ইন্দ্র? 100 বার পারি। ওদের বর্দা থাকতে রিমলি আর উদয়ের উপর আমি কোনো আঁচ আসতে দেব না। সৃজা, তোমার সঙ্গে কি উদয়ের কথা হয়েছে? হ্যাঁ আন্টি, এই তো কিছুক্ষণ আগেই আমার উদয়ের সঙ্গে কথা হয়েছে। কেন বলো তো? না, আসলে রিমলির ওপর অ্যাটাক হয়েছে বলে ওরা ওখান থেকে শিফট করে গেছে। এবার কোথায় গেছে, কার সঙ্গে আছে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানতে পারিনি। তো তাই ভাবছিলাম, তুমি কি কিছু জানো? আচ্ছা আন্টি, সেটা জানাটা কি খুব একটা কঠিন কাজ হবে? মানে উদয়কে তো একটা ফোন করলেই হয়ে যাবে। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি উদয়কে ফোন করে দেখছি। কোনো লাভ নেই সৃজা। উদয়ের প্রেজেন্ট অ্যাড্রেস আমাকে কোনোভাবেই বলবে না, তার কারণ ওর ধারণা আমি রিমলিকে মারার জন্য লোক পাঠিয়েছি। তাই ওরা কোথায় আছে, কার সঙ্গে আছে, এগুলো উদয় কিছুতেই আমাকে জানাবে না। তাহলে এখন কি হবে আন্টি? এই রিমলি সুস্থ হয়ে গ্রামে ফেরা না অবধি আমাদের ধৈর্য ধরা ছাড়া আর কোনো রাস্তা নেই সৃজা। ভগবানের কাছে প্রে করো, এই দুষ্ট গ্রহ যেন উদয়ের ঘাট থেকে যত তাড়াতাড়ি সম্ভব নেমে যায়। রিমলির সুস্থ হতে তো এখনো বেশ খানিকটা সময় লাগবে। প্লাস ডক্টর মিত্র বলেছেন আগামী 3 মাস রেগুলারলি ওকে চেক আপে নিয়ে যেতে হবে। সো হোয়াট, তাতে প্রবলেমটা কোথায়? আমি ভাবছিলাম এতদিন থাকবেটা কোথায়? কোথায় আর থাকবে? আমাদের বাড়িতে থাকবে পরম। তোর বাড়িতে? কেন? কেন? সেটাই তো স্বাভাবিক পরম। স্বাভাবিক? তা এবার কোন পরিচয়ে রিমলিকে তুই নিজের বাড়িতে রাখবি? কেন শুধুমাত্র মেয়েটাকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছিস উদয়? প্লিজ বারবার এরকম করিস না। রিমলি একজন গ্রামের মেয়ে, ও আমাদের মতো এত কমপ্লিকেশন বোঝে না। দেখ, এতদিন আমি দেখেছি কিন্তু কিচ্ছু বলিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। তোর এই যে এত কেয়ার করা, এটা কিন্তু
এটা কিন্তু করা ঠিক হচ্ছে না উদয়। পরম তুই কি বলছিসটা কি? ঠিকই বলছি। দেখ, আমি খুব ভালো করে জানি তুই রিমলিকে তার যোগ্য মর্যাদা দিবি না। আচ্ছা, তুই নিজেই একবার ভেবে দেখ, রিমলিকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে, ওকে স্ত্রী হিসেবে মেনে নিতে তোর তোর গা জ্বলে যাচ্ছে, তুই প্রচন্ড আনইজি ফিল করছিস। তাহলে কেন কেন নিজের বাড়িতে তুই ওকে আবার নিয়ে যাচ্ছিস? কাজের লোক করে রাখতে নাকি? দেখ, তুই তো রিমলিকে মুরাদিডাঙ্গায় দিয়ে আসতে যাচ্ছিলি, আর ও এখন মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। তাই আমার মনে হয় ওকে তোর বাড়িতে নিয়ে যাওয়ার আর দরকার নেই, তুই বরং ওকে ওর বাড়িতে মানে মুরাদিডাঙ্গায় দিয়ে আয়। দেখ পরম, একটু বোঝার চেষ্টা কর। এখন এভরি উইক ফর 3 মান্থস রিমলির চেক আপ আছে। তার উপর যে মেয়েটার কলকাতার বুকে এত বড় বিপদ, তাকে নিয়ে আমি মুরাদিডাঙ্গায় কি করে যাব? তাছাড়া রিমলি যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে পরম, ততদিন আমি রিমলিকে মুরাদিডাঙ্গায় ফিরিয়ে দিয়ে আসতে পারবো না। তাছাড়া রিমলি আমার প্রাণ বাঁচিয়েছে পরম, এই ঋণ আমায় শোধ করতেই হবে। শুধুমাত্র ঋণ শোধ করার জন্য তুই ওকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিস, দিন রাত এত সেবা করছিস। আমি তো ভেবেছিলাম তুই ভালোবেসে এসব করছিস। দেখ পরম, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমি আমার বাড়ি থেকে রিমলির প্রপার কেয়ার নিতে পারবো। তারপর 3 মাস পরে যখন পরিস্থিতি একটু ঠান্ডা হবে, তখন পুলিশ প্রোটেকশন নিয়ে আমি ওকে মুরাদিডাঙ্গায় ফিরিয়ে দিয়ে আসবো। এটাই হবে ওর প্রতি আমার জীবন বাঁচানোর মূল্য পরম। সুন্দর, এত কথা শোনার পরও মনে হচ্ছে তুই রিমলির সাথে ঠিক করছিস না। তোর মনুষ্যত্ব জাহির করার জন্য তুই একটা মানুষকে মানুষ বলে গ্রাহ্য করছিস না। তার যে আবেগ থাকতে পারে, অনুভূতি থাকতে পারে, ভালোবাসা ভালো লাগা থাকতে পারে, তুই সেটা বুঝতেই পারছিস না। কেন বুঝতে পারছিস না তোর এইভাবে রিমলির কাছে আসাটা রিমলির মনে কিভাবে এফেক্ট করতে পারে? ও তো তোকে স্বামী বলে মনে করছে। সেটা আমার ভুল নয় পরম, ভুলটা রিমলি করছে। না, এটা তোরই ভুল। উদয় শোন, উদয়, আর কোনোদিন জীবনে মরণের কথা বলবে না তো। সত্যি নাকি এবার আমরা বাঁচবো রিমলি, খুশি হবে। এবার আমরা একসাথে বাঁচবো। ও রিমলি তুইতে পান্তরের কাব্যি, ও রিমলি তুইতে পান্তরের কাব্যি, নিজের রঙের তোলে। দেখো, আমি যখন তোমার দায়িত্ব নিয়েছি, আমি কথা দিচ্ছি এই উদয় মুখার্জির জীবন থাকতে আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না রিমলি। ওরে রিমলি তুইতে পান্তরের কাব্যি, ওরে রিমলি তুইতে পান্তরের কাব্যি। কি বোকা আমি! কারি বাবুর এই কয়েকদিনে সেবা দীক্ষা ভাবছিলাম সব বোধহয় ঠিক হয়ে গেছে। কারি বাবু বোধহয় আমারে স্ত্রী হিসেবে মাইনা নিছে। না, কিছু ঠিক হয় নাই। কারি বাবু তো আমারে ভালোই বাসেন না। কারি বাবু তো শ্রীধা দিদিরে ভালোবাসেন।
উনি তো শুধু আমার ঋণ শোধ করতে চান, শুধু ঋণ শোধ। কত বড় বোকা আমি। না গাড়ি বাবু, না, আপনার আর আমার জন্য ভাবতে হইব না। এবার যা করার আমি নিজেই করব।